বাংলাদেশের রাজনীতিতে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। 17 ফেব্রুয়ারি শপথ নিতে যাচ্ছেন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার। কিন্তু এই শপথ অনুষ্ঠান শুধু এক আনুষ্ঠানিকতা নয়, এটি এখন দক্ষিণ এশিয়ার কূটনীতির একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। কারণ এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ভারত, চীন, পাকিস্তান সহ অন্তত 13টি দেশের সরকার প্রধানকে। বাংলাদেশের নতুন সরকারের এই শপথ অনুষ্ঠান ভূরাজনৈতিক দিক দিয়ে বেশ গুরুত্বপূর্ণ। কেননা বাংলাদেশের নতুন নেতা তারেক রহমান ভারত, পাকিস্তান ও চীন সহ সব মিত্রের সঙ্গে সমান সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত দিয়েছেন। ফলে তার শপথ অনুষ্ঠান আন্তর্জাতিক সম্পৃক্ততার এক ইঙ্গিতপূর্ণ বার্তা। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন ভারত, পাকিস্তান, চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটানের সরকার ও রাষ্ট্রপ্রধান। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন না, কারণ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগেই ভারতীয় প্রধানমন্ত্রীর বৈঠকের শিডিউল ঠিক করা হয়েছে। মোদির বদলে বাংলাদেশে আসবেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এবং লোকসভার স্পিকার ওম বিড়লা। আর পাকিস্তানের প্রতিনিধি হয়ে আসার কথা দেশটির উপপ্রধানমন্ত্রী ইশাক দারের। এছাড়াও থাকবেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবগে, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী রহমান বিন জসিম বিন জাবের আল থানি। বিশ্লেষকদের মতে এই আমন্ত্রণের মূল উদ্দেশ্য নতুন সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও আস্থা তৈরি। 13 দেশকে আমন্ত্রণ জানিয়ে তারেক রহমান মোটা দাগে 3টি বার্তা দিতে চাইছেন। প্রথমত, নতুন সরকার শুরুতেই জানিয়ে দিচ্ছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, ভারত, চীন ও পাকিস্তান 3 দেশকেই একসঙ্গে আমন্ত্রণ। এটি স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ কোনো একক শক্তির বলয়ে যেতে চায় না। তৃতীয়ত, শপথ অনুষ্ঠানে বিদেশি উপস্থিতি মানে নতুন সরকারের রাজনৈতিক গ্রহণযোগ্যতা তৈরি করা। তারেক রহমান কিন্তু এই মুহূর্তে ভূরাজনীতির কেন্দ্রে অবস্থান করছেন। সবার নজর এখন তার দিকে। ফলে তার শপথের মঞ্চে ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা কিন্তু হাত মেলাতে পারেন। বর্তমান ভারত পাকিস্তান সম্পর্কের বাস্তবতায় একই মঞ্চে থাকা মানেই একটি শক্ত প্রতীকী বার্তা। এটি শুধু ছবি হবে না, এটি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি শক্তিশালী সিগন্যাল। এর আগেও খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে ঢাকায় এসে পাকিস্তানের সাধারণ পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিকের সঙ্গে হাত মিলিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তারেক রহমান নির্বাচনে জেতার পর কিন্তু আলোচনা শুরু হয়েছে সার্ক নিয়ে। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে সার্কের সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা। সার্কের উদ্যোক্তা ছিলেন তারেক রহমানের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফলে সার্ক সদস্যদের আমন্ত্রণ জানানো কেবল কূটনীতি নয়, এটি একটি রাজনৈতিক উত্তরাধিকারের ইঙ্গিত। সার্ক সদস্যদের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে চীন, তুরস্ক, সৌদি আরব ও আরব আমিরাতের মতো দেশগুলোকে। এই দেশগুলো এখন বিশ্ব রাজনীতির বড় খেলোয়াড়। এর অর্থ বাংলাদেশের নতুন সরকার বহুমুখী সম্পর্ক চায়, কোনো একক ব্লকে আটকে থাকতে চায় না। এটা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি। বাংলাদেশ সে পথেই যেতে চাইছে। শপথের আগেই একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে ফোন করে বলেছেন তিনি 2 দেশের সম্পর্ক জোরদার করতে আগ্রহী এবং উন্নয়নমূলক লক্ষ্য এগিয়ে নিতে চান। অন্যদিকে তারেক রহমান বলেছেন নতুন সরকারের পররাষ্ট্রনীতি হবে জনগণের স্বার্থকেন্দ্রিক, কোনো দেশকেন্দ্রিক নয়। এটি একটি স্পষ্ট বাংলাদেশ ফার্স্ট বার্তা। তারেক রহমানের বর্তমান বয়স 60 বছর। তিনি হতে যাচ্ছেন 35 বছরে বাংলাদেশের প্রথম পুরুষ সরকার প্রধান। এটি শুধু ব্যক্তিগত নয়, এটি একটি দীর্ঘ রাজনৈতিক যুগ পরিবর্তনের প্রতীক। নতুন নেতৃত্ব, নতুন কূটনৈতিক ভঙ্গি, নতুন আঞ্চলিক সমীকরণ, সব মিলিয়ে এই শপথ অনুষ্ঠান এখন আর শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি হয়ে উঠছে ভারত পাকিস্তান কূটনৈতিক অপটিক্স, সার্ক পুনরুজ্জীবনের ইঙ্গিত এবং চীন ও মুসলিম বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ আর জনগণ কেন্দ্রিক পররাষ্ট্রনীতির প্রথম পরীক্ষা। এখন প্রশ্ন একটাই,
কারা আসেন কারা আসবেন না, আর সেই উপস্থিতি বা অনুপস্থিতি বলে দেবে দক্ষিণ এশিয়ার পরবর্তী কূটনৈতিক গল্প।